হ্যালো এভরিওয়ান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এমন একটি জমিদার বাড়ি আছে যা নাকি ৩০০ বছরে প্রাচীন। ২০০ বছর দাপটের সাথে টিকে ছিল তাদের এই জমিদার বাড়ি। আজ আমি নিয়ে যাব রাজবাড়ির অন্দরমহল, ঘুরে দেখাবো বিভিন্ন স্থাপনা, আরও থাকছে জমিদার বাড়ির অজানা ইতিহাস এবং সড়ক পথে ঢাকা থেকে মুক্তাগাছা জমিদার বাড়ি যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে এনা পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা বিআরটিসির মতো অনেক ভালো বাস সার্ভিস রয়েছে। মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে মুক্তাগাছা জমিদার বাড়ির দূরত্ব প্রায় ১৬ থেকে ১৭ কিলোমিটার। সবচেয়ে অল্প ব্যয়ে যেতে চাইলে লোকাল বাসে যেতে পারেন, অথবা একটু আরামে আর দ্রুত যেতে চাইলে ৪ থেকে ৫ জন মিলে একটি সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। মুক্তাগাছা বাস স্ট্যান্ডে নেমেই একটা রিক্সা নিয়ে শহরের ভিতর দিয়ে গেলেই সামনে পড়বে মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশদ্বার। এই সেই মুক্তাগাছা জমিদার বাড়ি, আর সামনেই এর বিশাল সিংহ দরজা। প্রায় ১০০ একর জমির উপর তৈরি এই বিশাল এস্টেট। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো জমিদারিটা ১৬ জন আলাদা জমিদার মিলে শাসন করতেন। তারা সবাই ছিলেন একই বংশের ১৬ জন শাসক। এই বাড়ির গল্পটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৩০০ বছর আগে। এই জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী, কিন্তু তিনি এখানকার মানুষ ছিলেন না। তাদের আদি নিবাস ছিল বগুড়ায়। তিনি ছিলেন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর রাজস্ব বিভাগের একজন কর্মচারী। নবাব খাজনা আদায়ের ব্যাপারে ছিলেন ভীষণ কড়া, আর শ্রীকৃষ্ণ আচার্য ছিলেন তার বিশ্বস্ত ও দক্ষ কর্মী। তার কাজেই খুশি হয়ে নবাব ১৭২৭ সালের দিকে তাকে আলেপশাহী পরগনার জমিদারি পুরস্কার হিসেবে দেন। তখনকার দিনে এই এলাকা ছিল জঙ্গল আর জলাভূমিতে ভরা এক দুর্গম জায়গা, যার নাম ছিল বিনোদবাড়ি। কিন্তু বিনোদবাড়ি থেকে এই জায়গার নাম মুক্তাগাছা হলো কিভাবে, এর পিছনে একটা অসাধারণ গল্প আছে। শ্রীকৃষ্ণের ছেলে রাম যখন প্রথম এই এলাকায় আসেন, তখন প্রজারা তাকে স্বাগত জানাতে নানা উপহার নিয়ে হাজির হয়। তাদের মধ্যে মুক্তারাম কর্মকার নামে এক দরিদ্র শিল্পী পিতলের তৈরি একটি বিশাল দীপাধার বা গাছা উপহার দেন। প্রজার এমন আন্তরিকতায় মুগ্ধ হয়ে জমিদার সেই শিল্পীর নামের মুক্তা আর তার দেওয়া উপহার গাছা মিলিয়ে এই পুরো অঞ্চলের নাম রেখে দেন মুক্তাগাছা। এই নাম বদলের গল্পটা শুধু সুন্দরই না, এর পিছনে গভীর রাজনীতিও আছে। একজন বহিরাগত শাসক যখন স্থানীয় একজন সাধারণ মানুষের নামে নিজের এলাকার নামকরণ করেন, তখন তিনি জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করার কৌশল করেন। তবে জমিদারদের শাসনটা ছিল মুদ্রার এপিট ওপিটের মতো। একদিকে ছিল কঠোর নিয়ম কানুন। এই রাজবাড়ির সামনে দিয়ে সাধারণ প্রজাদের জুতো পায়ে বা মাথায় ছাতা দিয়ে হাঁটা নিষেধ ছিল। কেউ এই নিয়ম ভাঙলে তাকে ধরে এনে চাবুক মারা হতো। অন্যদিকে এই জমিদাররাই ছিলেন অবিশ্বাস্য প্রজাদরদী। ১৭৭৬ সালের দুর্ভিক্ষের সময় জমিদার শিবরাম আচার্য চৌধুরী তার রাজকোষের সব সম্পদ আর খাদ্য ভাণ্ডার প্রজাদের জন্য খুলে দিয়েছিলেন। আর সেই খাদ্য ভাণ্ডার খুলে দেওয়ার কারণে হাজার হাজার মানুষের প্রাণ ফিরে পেয়েছিল। শুধু তাই নয়, তারা প্রতিষ্ঠা করেছিলেন রামকিশোর উচ্চ বিদ্যালয়, নগেন্দ্র নারায়ণ বালিকা বিদ্যালয়ের মতো অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
প্রায় 200 বছরের দীর্ঘ শাসন আচমকা থেমে যায়। 1947 সালে দেশভাগের পর জমিদার প্রথা বিলুপ্ত হলে এই আচার্য চৌধুরীর বংশের প্রায় সবাই তাদের বিশাল সম্পত্তি পিছনে ফেলে ভারতে চলে যান। এক রাতের সিদ্ধান্তে যেন এই রাজবাড়ি পরিণত হয় ইতিহাসের পাতায়। এই মঞ্চে পারফর্ম করার জন্য শিল্পীদের সুবিধার কথা ভেবে হারমোনিয়াম আর তবলা বাদকের জন্য একদম আলাদা নির্দিষ্ট জায়গা তৈরি করা হয়েছিল। মানে মিউজিশিয়ানদের সম্মান আর গুরুত্বটা ছিল দেখার মতো। আর শিল্পীরা যাতে শান্তিতে প্রস্তুতি নিতে পারেন তার জন্য পিছনে ছিল চমৎকার গ্রিন রুম। আজকের আধুনিক থিয়েটার হলগুলোর সব সুযোগ সুবিধা সেই 17 শতকেই এখানে বিদ্যমান ছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো ওস্তাদ আহমদ আলী খানের মতো বিখ্যাত এবং কিংবদন্তি শিল্পীরা এই মঞ্চে দাঁড়িয়ে পারফর্ম করে গিয়েছেন। এটা ভাবতেই গায়ে কাঁটা দেয়। এই ঘটনাগুলো কি প্রমাণ করে জানেন? এটা প্রমাণ করে যে সেই আমলের জমিদাররা শুধু নিজেদের হুকুমদারি নিয়েই ব্যস্ত ছিলেন না, তারা ছিলেন শিল্পের বড় পৃষ্ঠপোষক। তারা সংস্কৃতিকে ভালোবাসতেন, গুণীজনদের কদর করতেন এবং নিজেদের এলাকায় সুস্থ বিনোদনের ব্যবস্থা করতেন। এই রঙ্গপীঠ হলো সেই সোনালী যুগের এক নীরব সাক্ষী। এক সময় এই ছোট্ট ঘরের ভিতরে কি পরিমাণ ধন সম্পদ, সোনা দানা, মণিমুক্তা জমা ছিল। জমিদার বা রাজারা তাদের সমস্ত ঐশ্বর্য এখানেই লুকিয়ে রাখতেন। কিন্তু এই ঘরে শুধু ধন সম্পদই ছিল না, ছিল কড়া পাহারা আর হয়তো কিছু অলৌকিক বিশ্বাসও। স্থানীয় লোকমুখে প্রচলিত আছে যে এই সিন্ধুক ঘরের ধন সম্পদ পাহারা দিত অদৃশ্য রক্ষীরা। কেউ কেউ তো বলেন অমাবস্যার রাতেও নাকি আজও এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। এগুলো কি শুধুই গল্প নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো সত্যি? এটি হচ্ছে সেই লোহার খুঁটির ঘর যেখানে জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরী ও তার স্ত্রী এই টিনের তৈরি 2 তলা ঘরেই বসবাস করতেন। বন্ধুরা, একবার ভাবুন, 300 বছর আগে আধুনিক প্রযুক্তির এত ছোঁয়া ছিল না। তখন দারুণভাবে এই বিশাল লোহার খুঁটিগুলো ব্যবহার করে দোতলা কাঠামোটিকে মজবুত করা হয়েছিল। এই খুঁটিগুলোই এই টিনের ঘরের প্রধান শক্তি। এগুলোর ফিনিশিং এবং স্থায়িত্ব দেখে সত্যি অবাক হতে হয়। এটা সেই সময়ের কারিগরদের দারুণ নিদর্শন। এটি হলো জমিদার পরিবারের মন্দির। এই মন্দিরে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ। এই নকশাগুলো তৈরি হয়েছে পোড়ামাটির টালি দিয়ে। 17 শতকের দিকে নির্মিত এই মন্দির এক সময় রাজ পরিবারের পদচারণায় মুখর থাকত। এখানে শঙ্খ বাজত, মন্ত্র পাঠ হতো। আমি এখন এই মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে কেমন যেন একটা শূন্যতা অনুভূতি হয়। মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। বাতাসে মিশে আছে শত শত বছরের পুরানো ইতিহাস। এই যে বিশাল বারান্দা, এখানে হয়তো রানীরা হাঁটতেন, রাজকুমাররা খেলতো। আজ সেই মন্দিরে কেউই নেই। পুরো এলাকাটা যেন একেবারেই নীরব।
দেয়ালগুলো এখনো বেশ মজবুত, হয়তো প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিছু রক্ষণাবেক্ষণের কাজ করেছে, কিন্তু মানুষের আনাগোনা না থাকায় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। কর্তৃপক্ষ নোটিশ দিয়ে তাদের দায়িত্ব সেরেছে, কিন্তু এই অমূল্য ইতিহাস সংরক্ষণের উদ্যোগ তেমন চোখে পড়ে না। বাড়িটির অনেকগুলো ভবন এতটাই ঝুঁকিপূর্ণ যে পা রাখা মানে মৃত্যুকে ডেকে আনা। আমি খুব সাবধানে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ইটের গাঁথুনি বেরিয়ে এসেছে। এই বাড়িটা প্রায় 300 বছরের পুরনো। ভাবুন একবার, এই দেয়ালগুলো কত কিছু দেখেছে। ব্রিটিশ আমলের দাপট, জমিদারদের অত্যাচার, প্রজাদের হাহাকার। এখন এই সবকিছু কেবল স্মৃতি। বাড়িটি নিজেই এখন ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। লোকমুখে শোনা যায় এই সুড়ঙ্গ থেকে নাকি ঠিক 17 কিলোমিটার দূরে শশীলজ পর্যন্ত একটা গোপন সুড়ঙ্গ পথ ছিল। যদিও আজ সেই সুড়ঙ্গের কোনো বাস্তব প্রমাণ নেই, কেউ চোখেও দেখেনি, কিন্তু এই কথাটা ভাবতেই কেমন যেন গা ছমছম করে ওঠে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে তারা নাকি তাদের পূর্বপুরুষদের বলতে শুনেছে রাতের বেলায় নাকি এই পথ দিয়ে ঘোড়ার পায়ের শব্দ আসতো। কেউ কেউ নাকি টর্চের আলো দেখছে। রাজারা নাকি এই পথ দিয়ে গুপ্ত ধন সরাতেন। বিপদের সময় তারা এই সুড়ঙ্গ পথ ব্যবহার করতেন। এই গল্পগুলো কি আসলেই কল্পনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো চাপা পড়া ইতিহাস? 17 কিলোমিটার লম্বা একটা গোপন পথ তৈরি করা সেই যুগে কি সম্ভব ছিল? এই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। প্রমাণ থাকুক আর নাই থাকুক, এই রহস্যময় ভাবনাটাই এই জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আজকের এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।